এমন জিনিস না যে পাওয়া যায় না। সব বটতলা কাঁচা বাজার আর পাইকারি জিনিসপত্র সকালবেলা সবজি ফল। কত করে দাদা নারিকেল? একটা 40 টাকা। দাম তো কম ওই কলার দোকান, কাজে কাজে কলা, চম্পা কলা, সাগর কলা কম ওই জায়গায়। সবজি হিসাবে সালফা কুমিল্লা ব্রহ্মপুরের ভাষা বাংলাবাড়ি জলপাই। আর টমেটো টমেটো এখন কত করে কেজি? 28 টাকা কেজি। কয় কি ঠিক কয়? পাইকারি পাইকারি 28 টাকা এত কম হয় কেমনে? বাজার অনুযায়ী ব্যস্ত বাজার বাড়ানো, বাজার বাড়ানো নয়, বাজার কম করে গেছি কিনা। এই যে টমেটো, যেটা আমরা 100 টাকা কেজি কিনে খাই, আর 28 টাকা। পান, এই পান এখানে বিড়া বিক্রি হয় 20 টাকা, আর আমাদের টাকা হলো 150 টাকা বিড়া। এখানে কতটুকু ডিফারেন্স? 100 কিলোমিটারের মধ্যে এটা হলো প্রায় 10 গুণ। পানের আরো পাইকারি কিনলে আরো কম, 10 টাকা 15 টাকা বিড়া বিক্রি হয়। আগরতলা সেন্ট্রাল রোড আমাদের যে পুরাতন শহরের মতো সমস্ত ত্রিপুরায় এখানে সরবরাহ করা হয়। এই যে বাজারের ভিতরে জিনিসপত্র, এমন জিনিসের অভাব নাই। কসমেটিক থেকে শুরু করে অনেক কিছু লাগবে, অনেক কিছু লাগবে, অনেক কিছু। এটা হলো বাতাস আপত্তি এমজি বাজার, একবারে সেই সব বাজারের মতো সব বাজার, মানে সব কিছু পাওয়া যাবে। মশলাপাতি থেকে শুরু করে এমন খায় ফল সব পাইকারি বিক্রি হয়। বাড়ির পাশের 150 বছরের পুরনো শহর উত্তর পূর্ব ভারতের ছোট রাজ্য ত্রিপুরা, যার রাজধানী আগরতলা। 1947 সালের দেশ বিভাজনের আগে পর্যন্ত এটি ছিল বাংলা ভাষাভাষীদের অধ্যুষিত একচ্ছত্র অঞ্চল। বিভিন্ন কারণে আগরতলা বাংলার প্রাণের অংশ হিসাবে পরিচিতি পেয়ে আসছে। বঙ্গবন্ধুর আগরতলা মামলা, 1971 সালের আমাদের মুক্তিযুদ্ধ, যার সবকিছু দিয়ে আগরতলা আমাদের কাছে বেশ কাছের প্রতিবেশী হিসাবে মন জয় করে নিয়েছে। এই এপিসোডে আমি জানাবো কিভাবে আপনি খুব কম খরচে আগরতলা ভ্রমণ করতে পারেন। আপনার পাসপোর্টে যদি ভারতীয় ভিসা থাকে তাহলে আপনি খুব কম সময়ে আর কম খরচে ঘুরে আসতে পারেন আমাদের পার্শ্ববর্তী শহর আগরতলায়। আগরতলায় রয়েছে ভারতের বিভিন্ন রাজ্যের সঙ্গে বিমান ও রেল যোগাযোগের অসাধারণ সব কানেক্টিভিটি। আরেকটি বিষয় হলো, আপনি যদি ভারতীয় ভিসা আবেদন করেন তাহলে আগরতলা বর্ডারটি বাই ডিফল্ট পেয়ে যাবেন। অর্থাৎ আপনার পাসপোর্টে ভারতীয় ট্যুরিস্ট ভিসা থাকলে আপনি খুব কম খরচে আগরতলা ভ্রমণ করতে পারেন। দেশের যে কোনো প্রান্ত থেকে আপনাকে পৌঁছাতে হবে আখাউড়া জংশন। আমি বিমানবন্দর থেকে মহানগর এক্সপ্রেসে সকাল 8টায় রওনা দিয়ে বেলা 10টায় পৌঁছে যাই
আখাউড়া জংশনে। তারপর 11টা 30 মিনিটের মধ্যে পৌঁছে যায় বাড়ির পাশের ভারতীয় শহর আগরতলায়, যা সত্যি অভাবনীয়। বিমানবন্দর রেল স্টেশন থেকে আখাউড়া রেল স্টেশন পৌঁছাতে আমার সময় লেগেছে মাত্র 2 ঘন্টা। আখাউড়া রেল স্টেশনের পাশে একটা হোটেলে নাস্তা সেরে রওনা দিলাম বর্ডারের দিকে। একটু দরাদরি করলেই শেয়ারে অটোতে করে কম খরচে 20-30 মিনিটে আপনি পৌঁছে যাবেন আগরতলা বাংলাদেশ বর্ডারে। রাস্তায় যেতে যেতে দেখবেন আমাদের মুক্তিযুদ্ধের স্মৃতি বিজড়িত গ্রাম বাংলার মেঠোপথ, যে পথ দিয়ে আজ থেকে প্রায় 52 বছর আগে আমাদের অকুতোভয় সূর্য সন্তান মুক্তিযোদ্ধারা প্রশিক্ষণ নেওয়ার জন্য পাড়ি জমিয়েছিলেন বন্ধুপ্রতিম ত্রিপুরা রাজ্যের রাজধানী আগরতলা। আগে থেকেই আমার ট্রাভেল ট্যাক্স পরিশোধ করা ছিল, তাই আমার ট্রাভেল ট্যাক্সের টাকা জমা দেওয়ার জন্য লাইনে দাঁড়াতে হয়নি। আমি সরাসরি চলে গেলাম বাংলাদেশ ইমিগ্রেশন। যেমন বিল না থাকার কারণে আমাকে কোনো ঝামেলা পোহাতে হয়নি। তাছাড়া আমার মনে হয়েছে এই পোর্টটি বাংলাদেশের যে কোনো ল্যান্ড পোর্টের চেয়ে বেশ আন্তরিক এবং আচরণের দিক দিয়ে যথেষ্ট সহায়তা। বর্ডারটি বেশ গোছানো এবং ঝামেলাবিহীন মনে হয়। খুব সহজে কয়েকটা নিরাপত্তা চেকপোস্ট পেরিয়ে চলে এলাম আগরতলা পোর্টে। এখানে এসে আমি সত্যি বিস্মিত। ভারতে বাংলাদেশের সাথে যে কয়টি ল্যান্ড পোর্ট রয়েছে তার মধ্যে এটিকে আমার সবচেয়ে আধুনিক মনে হয়েছে। কোনো কোনো ক্ষেত্রে ভারতের অনেক ডোমেস্টিক এয়ারপোর্টের চেয়েও আধুনিক মনে হয়েছে। শুধু পাসপোর্ট আর ব্যাগেজ তল্লাশি ছাড়া তেমন কোনো বাড়াবাড়ি করতে দেখিনি আমার কিংবা আমার সহযাত্রীদের সাথে। সকল আনুষ্ঠানিকতা শেষ করে বেলা 11টা 30 মিনিটে পৌঁছে যায় বাংলাদেশের সীমান্তবর্তী শহর আগরতলায়। বর্ডারে তল্লাশির ক্ষেত্রে আপনাকে কিছু নিয়ম মেনেই উভয় দেশের ইমিগ্রেশন পার হতে হবে। আপনাকে মনে রাখতে হবে যেমন ডলার এন্ডোর্সমেন্ট, পেশাগত প্রমাণপত্র, কোথায় উঠবেন ইত্যাদি সাধারণ কিছু প্রশ্নের জবাব আপনাকে আগে থেকেই ঠিক করে দিতে হবে। আরেকটি বিষয় হলো ভারতে যাওয়ার সময় আপনার সাথে সামান্য রুপি বা টাকা নিতে চাইলে তা অবশ্যই সাবধানে নিয়ে যাবে, কারণ বাংলাদেশ থেকে ভারতীয় মুদ্রা বা স্থানীয় মুদ্রা বহন করা আইনত দণ্ডনীয় অপরাধ। আমি উভয় পাশে ইমিগ্রেশনের আনুষ্ঠানিকতা শেষ করে বাইরে আসলাম। বাইরে বেশ কিছু মানি এক্সচেঞ্জ রয়েছে, তারা রেট অনেক ভালো দেয়। যারা ডলার কিংবা টাকাকে রুপিতে ট্রান্সফার করবেন তাদের অবশ্যই বর্ডারে করে নেওয়া উচিত, কারণ জেনে রাখা ভালো যে কোনো বর্ডারে কারেন্সি রেট বেশ ভালো পাওয়া যায়। বাইরে বের হওয়া মাত্রই বেশ কয়েকজন আমাকে আগরতলা শহরে পৌঁছে দেওয়ার জন্য ধরল, কিন্তু আমি কারো কথা না শুনে একটু দামাদামি করে 50 টাকার একটা ইজি বাইকে করে সোজা চলে গেলাম আগরতলা শহরের বটতলায়। শহরে ঢুকতে হলে প্রথমে আপনাকে চলে যেতে হবে বটতলা কিংবা সিটি সেন্টার অথবা চৌমুহনীতে, কারণ এই জায়গাগুলোতে কম খরচে বেশ কিছু ভালো মানের হোটেল পেয়ে যাবেন আপনি। আমি বটতলার কাছে একটি পরিচ্ছন্ন হোটেলে উঠে যাই। হোটেলের নাম ছিল রেড রোজ। বেশ পরিচ্ছন্ন, এসি রুম, 1200 রুপিতে অ্যাটাচ বাথ, দুজনের থাকার জন্য যথেষ্ট। ফ্রেশ হয়ে পাশের বটতলায় রেস্টুরেন্ট দিদির হোটেলে দুপুরের খাবার সেরে হালকা বিশ্রাম নিয়ে বিকেলে বেরিয়ে পড়ি আগরতলা শহর থেকে। যারা কম খরচে মানসম্মত খাবার খেতে চান তারা চলে যাবেন বটতলার গ্র্যান্ড হোটেলের পাশে বিখ্যাত দিদির হোটেলে। সারাদিনই ভিড় লেগে থাকে। 100 থেকে 150 টাকার মধ্যেই আপনার একবেলার খাবার হয়ে যাবে। তো বন্ধুরা, হোটেলের নিচেই রয়েছে মোবাইলের পাইকারি দোকান। এখান থেকে আপনারা চাইলে মোবাইল অথবা মোবাইলের যে কোনো যন্ত্রাংশ কিনে নিতে পারেন। অবশ্যই দাম দর যাচাই করে নেবেন। তবে আমার কাছে বেশ কম দামেরই মনে হয়েছে। বিকালে চলে গেলাম ত্রিপুরার বিখ্যাত রাজবাড়ি দেখতে, 150 বছর আগের উজ্জয়ন্ত প্যালেস। উজ্জয়ন্ত প্যালেসে ভারতীয়দের জন্য প্রবেশ মূল্য 40 রুপি, সার্বভৌম দেশ সমূহের জন্য 80 রুপি আর বিদেশিদের জন্য 150 রুপি ধার্য করা হয়েছে। ঢুকতেই আমার মন মরে গেল, আমি হারিয়ে গেলাম ইতিহাসের পাতায়। প্যালেসের বাইরে রয়েছে দুটি ভাস্কর্য, একটি মাস্টারদা সূর্য সেন আর একটি ক্ষুদিরাম বসু। দুজনে ছিলেন ব্রিটিশ বিরোধী আন্দোলনের প্রাণ দেওয়া বাঙালি সৈনিক। 1890 থেকে 1901 সালে মহারাজা রাধা কিশোর মানিক নির্মাণ করেন এই প্যালেসটি। এর মিউজিয়ামে রয়েছে ত্রিপুরার ইতিহাস, ঐতিহ্য, বাংলাদেশের মুক্তিযুদ্ধের ইতিহাস, ব্রিটিশ শাসনামলের ইতিহাস এবং মোগল আমলের ইতিহাস সহ আরো অনেক নিদর্শন। উজ্জয়ন্ত প্যালেসের নির্মাণ মোগল স্থাপত্য শৈলীর ছাপ বহন করে। প্যালেস দেখতে দেখতে তখন প্রায় সন্ধ্যা হয়ে আসে। আগরতলা শহরের বটতলা থেকে যে রাস্তাটি কামাল চৌমুহনী চলে গেছে তার দুপাশ ধরে সন্ধ্যায় বসে বাহারি খাবারের মেলা। সন্ধ্যায় আগরতলার রূপ দেখতে এই রাস্তায় আপনাকে আসতেই হবে।
বিশেষ করে সিটি সেন্টার থেকে কামাল চৌমুহনী পর্যন্ত রাস্তার দুই পাশে বর্ণাঢ্য রূপে সাজে হরগঙ্গা প্রাসাদ রোড। চাইলে আপনি সেখান থেকে সস্তায় কেনাকাটা ও রাতের খাবার সেরে নিতে পারেন। এবারে আমি জানাবো আগরতলা বেড়াতে আসলে কোথায় বেড়াবেন। শহরের মাঝখানে রয়েছে উজ্জয়ন্ত প্যালেস, যা প্রায় 150 বছর পুরনো বিখ্যাত রাজবাড়ি। এটি আগরতলা সিটি সেন্টারের কাছেই অবস্থিত। সোমবার ছাড়া সপ্তাহে প্রতিদিন সকাল 10টা থেকে বিকেল 5টা পর্যন্ত খোলা থাকে। আগরতলা রেল স্টেশন দেখে আসতে পারেন, যা সিটি সেন্টার থেকে 5.5 কিলোমিটার দূরে বাদরঘাট এলাকায় অবস্থিত। প্রথমে আপনাকে এটিকে রাজবাড়ি বলে মনে হয়। আগরতলা রেল স্টেশনের সৌন্দর্য ভারতের যে কোনো রেল স্টেশনের সৌন্দর্যকে হার মানায়। কিছুদিন আগেও এখানে মিটার গেজ ট্রেন চলত। এখন ন্যাশনাল কানেক্টিভিটির সাথে সংযুক্ত হয়ে এটি এখন ব্রড গেজে পরিণত হয়েছে। বাংলাদেশের উপর দিয়ে উত্তর পূর্বাঞ্চলীয় দুর্গম শহর দার্জিলিং এর সাথে যোগাযোগ স্থাপনের জন্য ব্রড গেজ স্থাপনের কাজ প্রায় শেষ পর্যায়ে রয়েছে। আগরতলা আসলে এই রেল স্টেশনটি দেখে যেতে ভুলবেন না। তারপর চলে যাবেন জগন্নাথ মন্দির। জগন্নাথ মন্দিরটি শুধু ধর্মীয় উপাসনালয়ই নয়, বর্তমানে এটি পরিণত হয়েছে ত্রিপুরা রাজ্যের অন্যতম পর্যটন কেন্দ্র। বহু দূর দূরান্ত থেকে এখানে হাজারো দর্শনার্থী আসেন এখানে ঘুরতে। ভারতীয় স্থাপত্য কলায় নির্মিত অসাধারণ সুন্দর মন্দিরের কম্পাউন্ড অনেক। মন্দিরের উল্টো দিকেই রয়েছে লেক গার্ডেন, যা সবার জন্য উন্মুক্ত। এরপর আপনি ঘুরে আসতে পারেন আগরতলা বিমানবন্দর। এটি সিটি সেন্টার থেকে প্রায় 12 কিলোমিটার দূরে অবস্থিত। আগরতলা বিমানবন্দরের একটি আধুনিক টার্মিনাল ও ভবন রয়েছে। সেখানে বিভিন্ন দোকান, রেস্তোরাঁ, ক্যাফে রয়েছে। বিমানবন্দরে ওয়াইফাই, এটিএম, কার রেন্টাল পরিষেবাও পাওয়া যায়। এই বিমানবন্দরের শহরের বাইরে পাহাড়ি টিলায় অবস্থিত। এই বিমানবন্দরের ভিতরে বাইরের দৃশ্য অত্যন্ত সুন্দর। প্রকৃতির কোলে অবস্থিত এই বিমানবন্দর। পাহাড়ি ফুলের বাগানের মনোরম পরিবেশে হওয়ায় এর সৌন্দর্য আপনাকে মুগ্ধ করবে। এই বিমানবন্দর থেকে ভারতের সকল গন্তব্যে আপনি ডোমেস্টিক কানেক্টিভিটি পেয়ে যাবেন। এরপর অন্যতম গন্তব্য হলো আগরতলার নীরমহল। অনেকের মতেই ত্রিপুরা রাজ্যের সেরা পর্যটন আকর্ষণ হলো নীরমহল। রাজধানীর আগরতলা থেকে 53 কিলোমিটার দূরের এর অবস্থান। সমগ্র উত্তর পূর্ব ভারতের একমাত্র জল বেষ্টিত প্রাসাদে সাগরমহল নামে একটি সরকারি পর্যটন নিবাসও রয়েছে এখানে, রুদ্রসাগরের পাশে পূর্ব তীরে, যার অবস্থান একবারে নীরমহলের মুখোমুখি। নীরমহল প্রাসাদ ও রুদ্রসাগর কোনোটি সৌন্দর্যের বিচারে কম, আর রাতের নীরমহলের সৌন্দর্য তো এক কথায় অসাধারণ। দূর থেকে মনে হবে যেন কল্পলোকের স্বপ্ন নগরী। পুরো ভবনে এমনভাবে আলোক সম্পাদ করা হয়েছে যে মনে হবে পানিতে ভাসছে দক্ষ শিল্পীর হাতে গড়া কোনো সোনালী রাজহাঁস। রুদ্রসাগরে নৌবিহার আপনার ভ্রমণের আনন্দ দ্বিগুণ বাড়িয়ে দিবে। নীরমহল যেতে হলে আপনাকে অবশ্যই খুব সকালে বেরিয়ে পড়তে হবে। কামাল চৌমুহনীর পরেই সেন্ট্রাল বাস স্টপ রয়েছে। সেখান থেকেই আপনি 100 রুপিতে পেয়ে যাবেন নীরমহল যাওয়ার বাস। টিমসাম এই শহরের আয়তন 76 বর্গ কিলোমিটার। 4.5 লক্ষ লোকের বসবাস এই শহরটিতে। বন্ধুরা, এবার জানিয়ে দিচ্ছি আগরতলা শহরের কোথায় থাকবেন, কোথায় খাওয়া দাওয়া করবেন। আগরতলা থাকার জন্য বেশ ভালো মানের বেশ কয়েকটি হোটেল রয়েছে। এর মধ্যে উল্লেখযোগ্য হলো আগরতলার একমাত্র 5 তারকা হোটেল পলো টাওয়ার। আগরতলা থাকার জন্য ভালো মানের অনেক হোটেল রয়েছে। এর মধ্যে উল্লেখযোগ্য হলো পর্তলার রেড রোজ হোটেল, সোনারতরী হোটেল, সিটি সেন্টার হোটেল, গ্রিন টাচ, রয়্যাল গেস্ট হাউস হোটেল, জয়পুর প্যালেস হোটেল, প্যালেস ইত্যাদি। আগরতলা শহরের বটতলা থেকে হাঁটার দূরত্বে রয়েছে আবুল কালাম হোটেল। এটি একটি মুসলিম হোটেল। এখানে কম খরচে থাকার এবং হালাল খাবারের সুব্যবস্থা রয়েছে। হালাল খাবারের জন্য আরও রয়েছে মেলার মাঠের পাশে হজ ভবন। এখানে কম খরচে থাকা খাওয়ার সুবিধা রয়েছে। আমি ডেসক্রিপশন বক্সে যারা হালাল খাবার নিয়ে চিন্তিত তাদের জন্য এই দুটি হোটেলের ঠিকানা দিয়ে দিচ্ছি। তারা আশা করি উপকৃত হবেন। বাঙালি খাবারের জন্য বিখ্যাত রেস্টুরেন্ট শঙ্কর হোটেল। আপনি চাইলে KFC-তে 2 বেলা খেতে পারেন। এখানে খাবারের খরচ আমাদের ঢাকা শহরের তুলনায় অনেক কম। এবার আসে আগরতলা বেড়াতে আসলে কত খরচ হবে আপনার তার হিসাব। বিমানবন্দর থেকে আখাউড়া রেল স্টেশন শোভন চেয়ারে যাওয়া আসা 160 × 2 320 টাকা।
আখাউড়া রেল স্টেশন থেকে আখাউড়া বর্ডারে যাওয়া আসা 2 ভাগ 60 টাকা। বর্ডার পেরিয়ে আগরতলা পৌঁছতে আর লাগবে 30 টাকা, গুণ 2 60 টাকা। শেয়ারে হোটেল ভাড়া 2 দিনে 2 জন হলে জন প্রতি 1500 টাকা। ঘোরাফেরার খরচ জন প্রতি 600 টাকা। খাবার 3 দিনের জন্য জন প্রতি 1000 টাকা। আনুষঙ্গিক বাড়তি খরচ আরো 1000 টাকা। সব মিলিয়ে 4500 টাকা। আনুষঙ্গিক বাড়তি খরচ বাদ দিলে আপনার 3500 টাকায় আপনি ঘুরে আসতে পারেন আগরতলায়। 2-3 জন মিলে টিম করে গেলে জনপ্রতি খরচ 3500 টাকার বেশি পড়বে না। এর চেয়ে কম খরচে ভারতের কোনো শহরে বেড়ানো সম্ভব কিনা আবার সন্দেহ আছে। তো বন্ধুরা, আজ এখানেই শেষ করছি। আগরতলা নিয়ে আগামী এপিসোডে জানাবো আগরতলার দর্শনীয় স্থানসমূহ সম্পর্কে। এই এপিসোডটি ভালো লেগে থাকলে লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকবেন। আরও নতুন নতুন ভিডিও পেতে আমাদেরকে উৎসাহিত করুন। ধন্যবাদ।